আমার সাথে এটা হইলো কেন? হয়তো বা আমার ভাগ্যে ছিল বা আমার কর্মটা খারাপ ছিল। কর্ম বলতে গেলে আমার বাবা মার কথা শুনি নাই প্রথম কথা। এখন যদি আমার বাবা মা আমাকে পরিচয় না দিয়ে বাহিরে বের করে দেয়, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ একটা মেয়ে ঘর ছাড়া যদি বাহিরে থাকে, সে নষ্ট হয়ে যায়। আমার বাবা মা এই চিন্তা করলো, যদি আমি নষ্ট হয়ে যাই, তাদের ফ্যামিলির মান সম্মান যাইবো। এই জন্য বাবা মার ঘর থেকে বের করে নাই, তাদের ছায়ার নিচে আমার রেখা দিছে। বাবা মা কিন্তু একটা বট গাছ, তারা যতদিন বাইতে থাকবে ততদিন আমার মাথায় ছায়া আছে। আমার বাবা মার একটাই কথা যে আমি ও মুখ দিয়ে যখন তালাক কথাটা বের করছে না, আমার ভাই শরীরের লোম একেবারে দাঁড়িয়ে গেছে কাজে। একবারও বললো না যে বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, আমি তো এখনো তার ওয়াইফ আছি। মিহাল বারবার আমাকে বলছে, আব্বু আম্মুরে নিয়ে আসো নাই, আম্মু কই, আম্মু বাসায় কি করতেছে। টাকাটা বুঝা পাওয়ার পরে শর্মিলা সিগনেচার করছে আর কি ডিভোর্সে। ও যখন ডিভোর্স মানে দিল, আমি যখন ওর পরবর্তী সময় মুখ দিয়ে বের করলাম, তখনই ভাই আমার চোখ দিয়ে অজান্তে পানি চলে আসছে। এই পৃথিবীতে আমি, আমার মা, আমার সন্তান এবং শর্মিলা, এই তিনজনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর আমি ভাই ডিভোর্স দেই নাই, ওইটা পেন্ডিং ছিল। এই যে শর্মিলাকে যে আপনি ডিভোর্স দিলেন, এটা কি আপনি দিছেন না সে দিছে? এবং ডিভোর্সের টাকা কি মানে অর্থাৎ কাবিনের টাকা কি সে পাইছে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। আমি একটা কথা বলি, তার আগে ভয়েসটাকে শুনাইনি। হ্যাঁ, আচ্ছা, তা আমার যে প্রাক্তন মোহাম্মদ আলম হাসান, তো ওনার ওয়াইফ আমাকে হচ্ছে থ্রেট দিচ্ছে কিছুদিন যাবত, যে আমার লাশ দেখতে পারবো, তারপরে হচ্ছে আমাকে গুম করে দিবে, আমার মুখে অ্যাসিড দেওয়া হবে, যেহেতু তার লিঙ্ক আপ আছে অনেক বড় বড় জায়গায়। তোর জামাই তো একটা পাপ দিল ভিডিও করে। তো শর্মিলা হস করার কথা কইছে, এটা রেকর্ড করিস নাই? তোরা রেকর্ড করে রাখতি। এটা তো কইছে আমি অনেক খারাপ কাজ করছি, এটা রেকর্ড করলো না তোর জামাই? বাতান্নির ঘরে বাতান্নি। হ্যাঁ, শর্মিলা যে খারাপ কাজ করছে, 7 মাস যদি ফ্যান আউড়ে এলাইছে তোর জামাই, মুখ দিয়া ফ্যান আউড়ে এলাইছে, একটা প্রমাণ তো তোরা কেউ দিতালি না? আমি কিছু বলতে চাইতাছি না, মানে বলতে চাইতাছি কিন্তু আমার ফ্যামিলি আমার বলতে দিতেছে না। ফ্যামিলি হচ্ছে মুখের এভাবে দুই দিক থেকে দুজনে চাপ দিয়ে ধরে রাখছে। এবার কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান তার আগের স্ত্রীকে নিয়ে একই তথ্য দিল সম্মানিত ভিউয়ার্স, এবং আলম হাসানের আগের স্ত্রী শর্মিলাও তাদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে মুক্তা এবং আলম হাসানকে নিয়ে। তাদের সংসারে কেন এত ঝামেলা সৃষ্টি হয়? শর্মিলা যখন আলম হাসানের সংসারে ছিলেন তখনও এরকম ঝামেলা সৃষ্টি হয়েছিল, কিন্তু আলম হাসান এবার যে তথ্য দিয়েছে, মুক্তার চাইতেও আলম হাসান সবচাইতে বেশি ভালোবাসতেন শর্মিলাকে, কিন্তু কেনই শর্মিলার সাথে তার ডিভোর্স হয়ে যায় তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। তাদের কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। শর্মিলা এবং আলম হাসানের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন যে আলম হাসান এবং শর্মিলা যে কথাগুলা বলেছে সেই কথাগুলা আদৌ কি সত্য হবে কিনা, এই ঘটনার সাথে মূল অপরাধ কি তাহলে আলম হাসান নাকি অন্য কেউ। সম্মানিত দর্শক, আমি আর কথা না বলে সরাসরি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। চলেন, দেখার পরে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। চলেন আমরা ভিডিওতে ফিরে যাই। আপনার স্ত্রী যখন আসলো সারাসারি করার জন্য, এই যে মানে সারাসারির মধ্যে যে লেখালেখি হয়, ওই সময় আপনার স্ত্রীর মুভমেন্ট কেমন ছিল? মুভমেন্ট বলতে ভাই ও এখানে ছিল না, ও ছিল নামাই নিচে প্রাইভেট কারের মধ্যে বসা। তো এখানে আসছিল ওর আম্মা আব্বা, মানে তখন আমার রানিং শ্বশুর শাশুড়ি, আমার একটা ভাই ওইখানকার পরিচিত ওনাদের বাড়ির পাশে, এবং ওনার আম্মা। তো এখানে এসে মানে উনি নাম ঠিকানা সব লেখালেখি করছে। শর্মিলা আসার পরে ভাই যেটা হয়েছে, মানে টাকাটা বুঝা পাওয়ার পরে শর্মিলা সিগনেচার করছে আর কি ডিভোর্সে, এবং মৌখিকভাবে এরকম বলে যে এরকম বলে না যে আমি অমুক, এই ব্যাপারে আমি তাকে টাকা বুঝিয়ে পাই, আমি তাকে তালাক দিলাম। তো পরবর্তীতে ভাই ও প্রথম আমাকে তালাক দেয়। যখন তালাক দেয়, ওইখানে বসে তালাক দেয়, আমি ওইখানে দাঁড়ানি। আমার শরীরের লোম, ও মুখ দিয়ে যখন তালাক কথাটা বের করছে না, আমার ভাই শরীরের লোম একেবারে দাঁড়িয়ে গেছে কাজে। একবার বললো না যে বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, আমি তো এখনো তার ওয়াইফ আছি। আমার মা বাবা যেভাবে আসছে, মা বাবা চলে যাক, আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করবো। এখানে এতগুলো লোক ভরা, এই কথাটা একবার তার মুখ দিয়ে বের করতে পারতো, অথচ ভিডিওতে কাইন্দা কইছে আমি সংসার করবার চাই, এখনো যদি নিয়ে যায় আমি যামু, আল্লাহ তুমি হ্যান করো। তো আমি তো ওই দিন দেখলাম না এই বিষয়টা। আচ্ছা, আমি আরেকটা কথা প্রশ্ন রাখি আপনার কাছে। ধরেন শর্মিলা আসছে, আইসা মনে করেন আপনি বা জড়াই ধরলো বা বললো যে যা হয়েছে আমরা এখন একসাথে হয়ে যাই, আপনি কি মেনে নিতেন? ভাই মানুষ এমন ব্যক্তিকে বিয়ে করে যাকে পছন্দ করে, যাকে ভালো লাগে, যাকে ভালোবাসে, যাকে নিয়ে পরবর্তী সময়টা অতিবাহিত করতে চায়, এর প্রত্যেকটা চিন্তা ভাবনা নিয়ে আমি ওকে বিয়ে করি। কিন্তু ভাই ও যখন ডিভোর্স মানে দিল, আমি যখন ওর পরবর্তী সময় মুখ দিয়ে বের করলাম, তখনই ভাই আমার চোখ দিয়ে অজান্তে পানি চলে আসছে। আমি কান্না করতে করতে ভিতরে এই ঘরে আমি শুয়ে পড়ছি। উঠছি ঠিক 4টা বাজে, আমি না খাওয়া অবস্থায় উঠে নামাজ পড়ে বের হয়ে আমি সাগাসর গেছি মোটরসাইকেল নিয়ে। আমি ভাই ওকে যে কি পরিমাণ ভালোবাসতাম, ও যদি আমার ভিডিওটা দেখে থাকে, আমি ওকে বলবো যে উনি আমার কাছে যা যা চেয়েছে, ওনাকে কোন জিনিসটা আমি দেই নাই। হয়তো আমি যেমন বলছি আজকে ঘুরতে যাবো, আমি ওরে কইছি কি কনে যাবি, ওর কথাটা খুব ভালো লাগতো যে কথাটা আবার কোন, আমি কইতাম কনে যাবি, হ্যাঁ, কিন্তু ওর আমি নিয়ে গেছি বিয়ের এই 7 মাস সময়ে। ওরে আমি কোন জায়গাটায় নিয়ে না গেছি, ও বলছে আমি বলে বাসা থেকে যাই নাকি কোথায় যাই,
আপনি বলেন এই যে যারা ইউটিউবার আছে অনেকে জানে আমার পেজগুলোর সমস্যা, ফ্লাগ, প্রবলেম, ওনাদের সাথে যাইয়া ঠিক করার জন্য আমি কাজ সেটা দিয়ে আবার বাসায় চলে আসি। আর যতগুলো জায়গায় গেছি ওকে সাথে নিয়ে গেছি। এই ঈদটা গেল না, ঈদের পর প্ল্যান ছিল মিহাল আমি ও ফ্লাইটে করে কক্সবাজার যাব, এবং ঈদের আগেই ওর ওই যে কি বলে পাসপোর্টের কাজটা কমপ্লিট করে দেবো। কক্সবাজার থেকে এসে আমরা বাইরে যাব ঘুরতে, দেশের বাইরে। তো আমি যদি ওকে নিয়ে অভিনয় করি, ওর নিয়ে সংসার করার ইচ্ছা নাই থাকতো, নাই ভালোবাসতাম, এই ধরনের চিন্তা ভাবনা করতাম, মিহাল আমাকে যতবার মিহালরে আনতে গেছি, দেখতে গেছি ওর অনুপস্থিতিতে, মিহাল বারবার আমাকে বলছে আব্বু আম্মুরে নিয়ে আসো নাই, আম্মু কই, আম্মু বাসায় কি করতেছে। মানে প্রথম মিহালের কথা এটা থাকতো যে আম্মু কই, আম্মুরে কেন নিয়ে আসি নাই। ওর সাথে যে আমার ছাড়াছাড়ি হয়েছে মিহাল তার এটা জানে না। মিহাল আমাকে বললো যাবো কক্সবাজার যখন যাবো আম্মুরে নিয়ে যাবো না, আম্মু কই, আম্মুরে ছাড়া কিন্তু যাবো না, তাহলে মজা হইব না। তো এই কথার উত্তর কিন্তু আমি ওর এখন পর্যন্ত দিতে পারি নাই। ও কিন্তু এখনো জানে যে ওর আম্মুরের সাথে করে নিয়ে আমি কক্সবাজার যাবো। ভালোবাসার যে বিষয়টা মানে আপনি জানতে চাইছেন আমি ওকে ভালোবাসি কিনা, আসলে প্রকৃতপক্ষে একটা কথা বলবো, আল্লাহ তাআলার কাছেও এই তালাক জিনিসটা হচ্ছে অপছন্দের, লান্নতের বিষয়। যখন বিচ্ছেদ হয়, যার সাথে হয়, যতই খারাপ সম্পর্ক থাকুক, আপনারা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস সময় নিয়ে এটা পেন্ডিং রাখবেন, ফ্যামিলিগতভাবে বসবেন, আত্মীয় স্বজন নিয়ে বসবেন। কারণ আমার ব্রেন ওই ছেলের ব্রেন আপনার মেধা ওনাদের সাথে মিলবে না, বুঝে শুনে তারপর একটা সিদ্ধান্তে যায়। যখন থানায় কোনো অভিযোগ হয় তখন দেখবেন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা 3 দিন 5 দিন 7 দিন এমন 10 দিনও পেন্ডিং রাখার কারণ একটাই, যেটা হওয়ার পর দেখা যায় যে উভয় পক্ষের হয়রানি হবে, টাকা যা চলে যাবে, যে ওনারা ফ্যামিলিগতভাবে কিংবা এলাকা ভিত্তিক মিউচুয়াল হয় কিনা ঝামেলাটা যেন না থাকে, এটা কেউই চায় না। কিন্তু বিশ্বাস করেন ও ভিডিওতেই অনেক কথা বলে গিয়েছে, কিন্তু মিউচুয়ালের কোনো অপশনই ছিল না, বরং আমি সুযোগ দিয়েছিলাম ওনাদের যদি সৎ সাহস থাকে আমি কোনো অপমান করবো না, কথা বলবো না। এখানে মূল ঘটনা কি, ও কি করেছে, কি হয়েছে, সেই জিনিসটা সবার সামনে বসি একটা সমাধানে যাক। কিন্তু সে পেজ উঠানোর জন্য, ইউটিউব চ্যানেল উঠানোর জন্য, টিকটক উঠানোর জন্য এসব করেছে। আচ্ছা, ওর মা বলছে যে ভিডিও কোনো কিছুই চালাইবো না, আমার কাবিনের টাকার মধ্যে সে মুতে, এই কথাটা ইউজ করেছে। অথচ উনি আমার বাসার একটা চাদর ছিল, গস কাপড়ের কিনা চাদর, সেই চাদরটাও বাসা থেকে নিয়ে গিয়েছে। আর তাহলে আমি যে লাখ লাখ টাকা শপিং করেছি, আমার ওয়াইফের পিছনে, শর্মিলার ম্যামের পিছনে এত টাকা খরচ করেছি, তাহলে আমি যদি বলি আমার টাকা ফেরত চাই, আমি নাকি তাকে ইউজ করছি? একটা মেয়ের 7 মাসের সংসার যদি তার পিছনে 8 লাখ 7.5 লাখ টাকা তার ফ্যামিলি সবকিছু মিলে খরচ হয়, তাহলে প্রতি মাসে 1,20,000 টাকার উপরে পড়ে। যদি 1,20,000 টাকার উপরে পড়ে, তাহলে কি শর্মিলা এত পেমেন্টের মালিক যে এই মেয়েকে 1,20,000 টাকা দিয়ে আমার বাড়িতে রাখতে হবে অভিনয় করার জন্য? 1,20,000 টাকা দিয়ে অভিনয় করার জন্য হলে আমি নায়িকা এনে বাড়িতে উঠিয়ে রাখতে পারি। তো আমি ওকে মন থেকে অনেক ভালোবাসতাম, এখনো মন থেকে ওর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওর ভালো করুক, ও সুখে থাকুক, শান্তিতে থাকুক, ও সময়গুলো যেন ভালো কাটে, এবং ও যেন এত ভালো পজিশনে যাইতে পারে। ওকে যখন সবাই বলবে যে শর্মিলা অনেক ভালো জায়গায় থেকে আসছে, আমি এখান থেকে ভালো কিছু শিখিয়ে দিয়েছি, কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে, আমার অনেক ভালো লাগবে। আর যখন শুনবো যে ও 10 জনের বিছানায় যাচ্ছে, খারাপ হয়ে গিয়েছে, তারপর হচ্ছে যে আমি একবারে বলতেছি না সে অনেক পাওয়ারফুলি লোক, তারা বলছে আমি পাওয়ারফুলি, অথচ তারা ট্রেড করছে, আমি কিন্তু কাউকে ট্রেড করছি না। আমি যেটা বলছিলাম যে প্রবাসী ভাই বিষয়, সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিছি। এখন হচ্ছে যে বলতেছে যে আমাকে ট্রেড করা হচ্ছে, আরেকবার বলছে যে হচ্ছে ওর পাপের খরা পূর্ণ হয়ে গেছে, ওর জীবন শেষ, এবার দেখতে পারবেন ওরা কি করি। এখন তো মাত্র শুরু করছি, মানে ওরা ইচ্ছাকৃতভাবে করতেছে, এখন তো মাত্র শুরু করছি, সামনে আরো কিছু বাকি আছে। তার মানে আমার সামনে তারা অনেক কিছু রাখতে পারে, আমার মুখে অ্যাসিডও নিক্ষেপ করতে পারে, এটা হচ্ছে অজ্ঞাতন আমার মাধ্যমে আমি জানছি। যাই হোক, তা এখন আমি হচ্ছে আইনে যেহেতু আমি আসছি, আইনগতভাবে আমি কিছু ব্যবস্থা নিয়ে যাবো, যেহেতু ওনার সাহস হয়ে গেছে, উনি মুখ দিয়ে বের করে ফেলছে। তারপর এটাও বলছে ওরে কে বিয়ে করবে, মানে আমাকে কে বিয়ে করবে এটা বলতেছে। মানে ওনারা আমাকে নিয়ে কথা বলার সাহস পায় কিভাবে, যেখানে আমি প্রাক্তন, মানে আমি অতীত নিয়ে কেন তারা কথা বলছে, অতীত নিয়ে কেন কথা বলছে। এখন হচ্ছে আমি আইনগতভাবে আমি একটা অভিযোগ করে যাব, আমার নিজের সেফটির জন্য আমি অভিযোগ করে যাব যে আমাকে তারা ট্রেড করছে, হুমকি ধামকি দিচ্ছে, আমাকে যে কোনো মুহূর্তে তারা আমার ক্ষতি করার চেষ্টা করবে, যে কোনো মুহূর্তে। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া পার্সন, আমি আমাদের বাসায় থাকি বা আমি মাঝে মধ্যে ঘর থেকে বের হই, যখন আমাকে অ্যাসিড নিক্ষেপ করবে তখন তার দায়ভার কে নিবে। আর এর মধ্যে হচ্ছে তার বউ আমাকে অনেকভাবেই ট্রেড করছে, আমি নেক্সট টাইম যদি আমার কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে তারা দুজন সহ তাদের ফ্যামিলি মেম্বাররাও। যদি আমার লাইফে আমি যদি মারা যাই বা আমার কোনো ক্ষতি হয়, তার জন্য দায়ভার সম্পূর্ণ হচ্ছে তারা দুইজন, কারণ তারা দুজন আমাকে বাঁচতে দিতেছে না। তারা প্রত্যেকটা জায়গায় দুইজন হাত মিলাইয়া দুজনের দোষ ঢাইকা মাঝখানে আমাকে তারা শেষ করে দিতে চাচ্ছে। মানে হচ্ছে দুজনের দোষকে ধামাচাপা দিচ্ছে, যে সে তার দোষ ধামাচাপা দিবে, সে তার দোষ ধামাচাপা দিবে, মাঝখানে থেকে শর্মিলাকে তারা শেষ করে দিবে হাত মিলে। আমি আপনাদের শত্রু না, আপনারা আমার শত্রু না, কিন্তু আপনারা আমাকে ট্রেড দিচ্ছেন। তো এর জন্য হচ্ছে আমি আমার নিজের সেফটির জন্য একটা জুটি করে যাব। আর আজকের পর থেকে আমি আপনাদের নিয়ে কোনো কথা বলবো না, আর আপনারা আমাকে নিয়ে কোনো কথা বলবেন না। আপনি গত 7 মাস ধরে আমাকে নিয়ে যা বলছেন সব কিছু আমি সেভ করে রাখলাম, যে আমি আপনাকে নিয়ে কি বলছি আর আপনারা আমাকে নিয়ে কি বলছেন 7 মাসে, আর সব কিছু রেখে দিছি। আমি যদি কোনোদিন এটা নিয়ে প্রশ্ন তুলি যে আমাকে নিয়ে কেন এগুলো বলা হলো, তার কোনো প্রমাণ তারা দিতে পারলো না। আমি কখনো কি কিছু করছিলাম, কখনো কি কোথাও গেছিলাম, কখনো কি আমি যেই বলছে যে মাদক খাইছি বা আমি নাকি কি ড্রিঙ্কস করছি, এগুলা বলছে, এগুলো কি কখনো করছি বা প্রুফ কেউ দেখাইতে পারে নাই। তো এগুলা যে বলে আমার মানহানি করছে, আমার সামনের ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে। এর জন্য আমি ভবিষ্যতে এমনও হতে পারে আমি প্রশ্ন তুলতে পারি, এর জন্য ভবিষ্যতে আমি আইনগত ব্যবস্থা নিতে পারি। আর আসলে যতই ও আমার ব্যাপারে বিভিন্ন ধরনের এলিগেশন আনছে, কথা বলছে, আর আমি ভাই ডিভোর্স দেই নাই, ওইটা পেন্ডিং ছিল। আমি ওনাদের প্রস্তাব দিয়েছিলাম ওনার আব্বারে যে আপনার এলাকার লোকজন
কিংবা গার্জেন থাকলে ওর আরো কেউ থাকলে নিয়ে আসেন, আমার বাড়িতে থাকুক, আমরা একসাথে বসি, যেটা একটা সিদ্ধান্তে যাই ওই সিদ্ধান্তে যাবো। শর্মিলা ভিডিওতে বারবার বলছে নাকি যে উনাকে আবার সংসার করবে, আমি নিয়ে আসতে চাই। যেদিন ডিভোর্স হয়েছে ওই দিন তো একবারও বলে নাই ওরা কেউ যেটা আমার বাড়ি, আমার ঘর, আমি সংসার করব, আমি থাকবো, আমাকে ক্ষমা করে দেন, আমি সংসার করতে চাই, আমি বুঝতে পারিনি, আমি ভুল করছি, এই কথা একবারও সে বলে নাই। ডিভোর্সের যে টাকাটা ও অনেক সময় বলছে যে এই টাকা নিবে না, এবং মিডিয়া পার্সন কেউ বলছে নিবে না। সো এখানে কিন্তু ডিভোর্সের টাকা নেওয়ার পর সিগনেচার হয়েছে। আমি 3 লাখ না, ওকে আমি 3 লাখ টাকা দিন মোহরের, আর 50,000 টাকা আমার ছোট ভাইকে দিয়ে উঠিয়ে এনেছিলাম যে আর 50,000 দিয়ে যদি সত্যিকার অর্থে ডিভোর্স দিয়ে যায়, ওরা যেন আনন্দের সহিত আমার বাসা থেকে যায়, আনন্দ করতে করতে, ওদের খরচটাও যেন আমার এখান থেকে যায়। কিন্তু আমি কখনোই ভাবি নাই যে ডিভোর্সে যাবে। সবাই বলছে আমি নাকি বউ ব্যবসা করছি, বিজনেসের জন্য বিয়ে করছি। ভাই 2019 সালের শেষের দিক থেকে আমি কন্টেন্ট মেক করি, তখন বাংলাদেশের এই পিএস করালা ব্যক্তি মাত্র কয়েকজন ছিল, হাতে গোনা, তার মধ্যে আমি একজন। তখন আমি ফেক বউ বানাইলে পারতাম, ফেক বোন বানাইলে পারতাম, ফেক ভাবি বানাইলে পারতাম, আমি কাউরে আনাই নাই। আমি পরিশ্রম করে গেছি, পরিশ্রম করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি টাকা ইনকাম করছি, হার্ড ওয়ার্কিং করছি। কিন্তু আপনারা চোখের পানি দেখে আমার নামে যে এলিগেশনগুলো আনছে সেটা সত্য না মিথ্যা না বানানো, ওর যখন যেরকম মনে চাইছে ওই রকম বলে যাচ্ছে। আমি জানি শর্মিলা জানে যে ও কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলেছে। ও এতদিন কান্না করেছে, একটা মানুষ একবার কান্না করলে পারে, ও বারবার একই কান্না 3টা পেজ থেকে একইভাবে বলে গিয়েছে। আসলে ওর কান্না করে যদি দুঃখ প্রকাশ করার প্রয়োজনই থাকতো, ওর মা বাবা আত্মীয় স্বজন কিংবা বসে একটা মিউ চলে যেত, এইভাবে বলার কি প্রয়োজন ছিল? আমাকে যখন সবার কাছে ছোট বানানো হয়েছে তখন বাধ্য হয়ে আমি মুখ খুলছি। আপনি ওকে কি পরিমাণ? আচ্ছা, আমি কিছু ভিডিওতে দেখছি যে আপনি শর্মিলার জন্য একটা জিনিস চাইলে আপনি ডাবল জিনিস কিনতেছেন, এই যে এত ভালোবাসা। ওরে ভাই, আমি মন থেকে ভালোবাসতাম। এই পৃথিবীতে আমি আমার মা, আমার সন্তান এবং শর্মিলা, এই 3 জনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার বাবা আছে, আমার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এদের প্রতি তো আমার অত ভালোবাসা নাই। ওরে সুখে রাখতে যাই আমার আব্বার সাথে ঝগড়া করছি, ওরে সুখে রাখতে যাই আমার মায়ের সাথে ঝগড়া করছি, ওরে সুখে রাখতে চাই আমার ভাবিরে আমি ধমকাইছি, ওরে সুখে রাখতে যাই আমার ভাই আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ও কইছে আমার বাড়ি থেকে যাবো গা, আমারে কইছে আমার বাড়ি থেকে বের করে দিব। এরপরও আমি একটা মেয়েকে সুখে রাখার জন্য এত ট্রাই করার পরেও আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আমি খারাপ হয়ে গেলাম। আমি নাকি তাকে নিয়ে বিজনেস করছি। বিজনেস করতে চাইলে, ব্যবসা করতে চাইলে কি মানুষের অভাব ছিল? আচ্ছা ভাই, এখন তো শর্মিলার সাথে আপনার একবারে ডিসমিস হয়ে গেছে। ডিসমিস ভাই, সে ডিসমিস করে চলে গিয়েছে। এখন এই ভিডিওর মধ্যে কি মানে বলতে চান আপনার প্রাক্তনকে কিছু বলতে চান? প্রাক্তনকে ভাই আমার বলার কিছুই নাই, ও বুঝিয়েছে, আমি ওকে ইউজ করছি, ওকে ব্যবহার করছি। আমি প্রশ্ন রেখে যাচ্ছি, একটা মেয়েকে যদি ইউজ করার ইচ্ছা থাকে 7 মাসে কি তার পিছনে সর্বমোট 8 লাখ টাকা খরচ করার প্রয়োগ করে তারপরে আমার তাকে ইউজ করতে হবে? আমি ওকে কি আমি বিয়ে করছি আর কি ভালোবাসে বিয়ে করি নাই? অবশ্যই ভালোবাসছি বিদায় ওর জন্য আমি আমার মা বাবাকে কষ্ট দিছি, ভালোবাসছি বিদায় আমি আমার ফ্যামিলির লোকজনকে কষ্ট দিছি, ভালোবাসছি বিদায় ওর সুখের কথা বিবেচনা করে ও আলাদা হইতে চাইছে, 1 সপ্তাহের মধ্যে আলাদা করে দিয়েছি। ভালোবাসছি বিদায় বিয়ের 15 দিন পর এত বড় একটা ত্রুটি দেখার পরেও এতদিন পর্যন্ত ওকে নিয়ে আমি সেই সংসার, আমার দাম্পত্য জীবন টিকিয়ে রেখে গেছি। এরপরও আপনারা বলেন ওর কথায় আমি ভালো না, আমি অমানুষ, আমি খারাপ। তাহলে গত 5 বছর যে আমি ভালো কাজগুলো করে গিয়েছি, যাকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতে চেয়েছি, ভালো রাখতে চেয়েছি, এরপরও বলবেন যে আমি তাকে অশান্তিতে রাখতে চেয়েছি? এটা আমার একটা উদ্দেশ্য ছিল। যদি উদ্দেশ্য থাকে কেন আমি বিয়ের পরের দিন আমি কাবির নামায় দেনমোহরের টাকা ওই 3 লক্ষ টাকা আমি ধার্য করলাম? আমি তো না করলেও পারতাম, 50,000 করতে পারতাম, আমি না করলেও করতে পারতাম। কেন করলাম আপনারা বলেন? সেটা প্রশ্ন রেখে গেলাম। আমি খারাপ আজকে আপনাদের কাছে, আমি ভিকটিম শুধু একটি মেয়ের কারণে, যাকে আমি আমার বউ বানিয়েছিলাম, যাকে আমি বাংলাদেশের সবার কাছে পরিচিতি লাভ করে দিয়েছি। এর পরিচয় ছিল, কেউ চিনতো, কেউ জানতো। আমি কি তাকে খারাপভাবে পরিচয় করে দিয়েছি? তার একটা উড়না সরাইতে দেয় নাই, তার আমি ভালোভাবে দিয়েছি, শাশুড়ির সাথে খুনসুটি বিষয়টা উপহার দিয়েছি। এরপর আমি খারাপ হয়ে গেলাম। তো গাইস, একটা ছেলে মানুষের চোখে কখন পানি আসে, কতটা কষ্ট পাইলে। আমি রুমের ভিতরে যা কান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়ছি। অভিনয় কে করলো? ভিডিওতে বললো আপনারা দেখছেন দেনমোহরের টাকা চায় না, এমনকি এই দেনমোহরের কথাটা বলতেও নিষেধ ছিল। এখন তার সাথে আমার ডিভোর্স, আমি এটা শেয়ার করবো না। তো আমি একটি কথাই বলবো ভাই, ও শর্মিলা ভালো থাকুক, আল্লাহ ওর ভালো করুক, ও সুখে থাকুক, ওর জন্য আমি দোয়া করি। হ্যাঁ, ওর পরবর্তী দাম্পত্য জীবন সুখে কাটুক, কিন্তু ও নিজেও জানে, ওর ফ্যামিলি জানে, ও আত্মীয় স্বজন জানে, এলাকাবাসী জানে ও জীবনে সুখী হবে না, সংসার করতে পারবো না। আমি চাইলেই এখন থেকে আজকে বিকালের মধ্যে আমার সংসার জীবন আমি শুরু করতে পারি, কিন্তু আমি যে ধাক্কাটা, যে কষ্টটা পাইছি, বর্তমানে আমার এই চিন্তা ভাবনা মুভমেন্ট কিছুই নেই ভাই। থ্যাংক ইউ। তো যাক গাইস, আসলে এই সংসার ভাঙার অনেক রিজন ছিল, তো আপনারা শুনলেন আসলে আলম হাসান ভাইয়ের মুখ থেকে। তো ভিডিওটা এই পর্যন্তই। গাইস, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই তাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাক। অথচ দেখ, তুই এত হাজির করে পাজি, তোর প্রমাণ দেখ সোশ্যাল মিডিয়ায় বাইরাবাইরি খায়, ঠিক আছে? আমার কিছুই করা লাগবে না, আল্লাহর বিচার আছে, ঠিক আছে? আমি 7 মাস ধৈর্য ধরছি, তারপরে আমি আরো 2 বছর ধৈর্য ধরবো, তোর জামাইরে সুযোগ দিমু পাগলা মজিদে টিয়া দেওয়ার। কিন্তু এত আমি হাইফাই, মানে এত আমি পাগলা হইয়া বিয়া শাদী করতাম না। কিন্তু আফসোস, দুঃখ লাগলো আমার, আমি খারাপ দেখা জনগণের সামনে আমার ছাড়বো, ঠিক আছে? আমার ছাড়ে আমি ছাড়ছি, ঠিক আছে? আমি খারাপ যে। তো এখন কথা হইতাছে, হ্যাঁ তো বালা মায়া করতে আনলো, আমার কিন্তু জলাজলি নেই, আমার এত রোস্টিং ফোস্টিং আমি ঢুকতারি না ফেসবুকে, এটির চালাই, ঠিক আছে? তো 15 দিন করতালি না সংসার, এত কিছু বাইরে গেলে তুই হাজির করে পাজি, এত হাজির করে পাজি তুই 15 দিনে কিছু অডাম সডাম কথা কস। 1 বছর করস না, 1 বছর কর বেরি। আমি আইছি লাল শাড়ি পিন্দা বাইরে, সাদা শাড়ি পিন্দা আল্লাহর কাছে কই এমন কো আসর মিলা প্রতিদিনই কইছে, তার যদি করছে জিগা গিয়ে এমনি ধরে জিগা, বুঝছস? জিগা পাজির করে পাজি, হাজির করে পাজি আইছস। শর্মিলা লোক তুলে না দিতে, শর্মিলা না মহিলা কেমনে? শরম সারা
সাক্ষাৎকার দিছিস, প্রত্যেকটা সাক্ষাৎকারই শর্মিলার নাম। এই ফিসা মারা সাংবাদিক গুলো খারাপের করে খারাপ। আমার ছবি না লাগাইলে ভিউ দিত না। এর লেগা তোরা আমার ছবিটা লাগাস, ফিসা মারার করে ফিসা মারারা। তোরা আমার ছবি লাগাস লেগা, তোর বাপের ভিডিও করস, তোর বাপের মার ভিডিও যে করস, আমারে বরাসকে ফিসা মারার করে ফিসা মারারা। মন দাইছে তখন জুতা খুললা মোজা দিয়া বাইরে তোকে শিক্ষা হয় একটা করে, বুঝছস? জুতা খুললা মোজা দিয়া বাইরে তোকে শিক্ষা হইব। ফিসা মারারা তোকে বাপ মার যে ভিডিও করতে গেছস, তোরা আমারে বরাসকে লেগা। আমি কি করছি তোকে লেগা? আমি আমারে বরাসকে ক, আমার কি দোষ ক? ফিসা মারারা একটা পাত দিলে তো জামাই রেকর্ড করে রাখে। শর্মিলা যে কইছে আমি হস কইরামু, আমি হস কইরাম, হস কইরামু, আমি খারাপ কাম করছি, তোরা রেকর্ড করলি না রে? এত বড় সুবর্ণ সুযোগ তোরা কেন নাকচার করলি? আল্লাহ। অথচ হাজির করে পাজি তুই 15 দিনও গেলি না, তোর দেখ কত কিছু ভাইরাল হয়ে গেল। হাজির করে পাজি ভালো হয়ে যা। ওই যে ফাইজ একটা কথা কইছে, যা কইছো করছো জীবনে উপরে গেলে দিবনে, অপেক্ষায় তাকো তাকো তোমরা। আমি অনেক রোস্টার হয়ে যাবো, দিন দিন রোস্টার মতো আচরণ করতেছি। তারপরে মদ খাইলে নাকি মোড় হয়, এই খোঁজ লাগা, গিয়া ডিএনএ টেস্ট কর, খারা গিয়া ডিএনএ টেস্ট কর। ওই সিক নিয়ে কেমন এমন ওইসে খোঁজ লাগা, ডিএনএ টেস্ট কর, ডিএনএ টেস্ট করলে বাইরে যাবো তোমার হাজির করে পাজি কি খাই মোটা হয়েছে। আমি কিন্তু অর্গানিক প্রাকৃতিক উপায়ে মোটা হয়েছি, আর তোমার হাজির করে পাজি ইয়াবা খাই মোটা হয়েছে। খোঁজ লাগা, ডিরেক্ট মিন করস না, ডিরেক্ট মিন বইলা দিম একেবারে। তোর হাজির করে পাজি ইয়াবা খাই মোটা হয়েছে। শর্মিলা কিন্তু অর্গানিক উপায়ে ওজন বাড়াইছে, অর্গানিক ওয়েট গেইন পাউডার, ঠিক আছে? বাইরে থাকতে থাকতে তুই তোর লাইফটা সেটেল করে লা। জি আলহামদুলিল্লাহ। আমি আমার প্রাক্তনকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখতে পারবে, তাই না? এখন যদি আকাশে চাঁদ উঠে সবাই তো দেখবে। এখন আমি আগে কিছু বইলা ফেললাম, যদি আমি কিছু করতে না পারলাম তাহলে তো হলো না। এখন আমি অনেক কিছুই ফেস করতেছি, যেমন হচ্ছে কিছু মানুষ ডাইনে বামে চারদিকে তাকাইলে সে মাইয়া দেখতে পায়, আর আমি এখন ডাইনে বামে চারদিকে তাকাইলে আমি শুধু অন্ধকার দেখতে পাই। অন্ধকার দেখার কারণ হচ্ছে আমি যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় যে আমার 2টা ডিভোর্স হয়েছে। যেই জায়গায় যাই সেই জায়গায় আমার এটা ফেস করতে হয় আমি পরকীয়া করে আমার ডিভোর্সটা হয়েছে। যেই জায়গায় যাই সেই জায়গায় গিয়ে আমার শুনতে হয় আমি নাকি তার সংসার থেকে চুরি করে বের হয়েছি, যেগুলো আমি কোনোটাই করি না। তো থাক, এগুলো নিয়ে আর কথা বলে লাভ নেই। আমার সাথে যা হওয়ার হয়ে গেছে, এখন আর আমি ওই পিছুটান নিয়ে পড়ে থাকতে চাই না। আমি যতদিন পিছুটান নিয়ে পড়ে থাকবো আমি কখনো সামনের দিকে আগাইতে পারবো না। আমি পিছুটান ছেড়ে দিব, আমি সামনের দিকে আগাইতে পারবো। পিছুটান যদি আমি মনে রাখবো কোন দিকটা মনে রাখবো, যে সে আমার সাথে খারাপটা করছে, থাক, আমি আর তার দিকে তাকাবো না। আমি নিজের মতো করে প্রতিষ্ঠিত করবো। যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তখন যারা আমাকে খারাপ কথা বলছে তারাও বলবে যে না, এই মেয়েটা ভালো কিছু করতে পারছে। এখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করলাম না, আমি ওই আগের জায়গায় স্থির রয়ে গেলাম, তখন মানুষগুলো আমার এই যে আঙ্গুল তুলতেছে না, সারা জীবন মরার আগ পর্যন্ত আঙ্গুল তুলেই যায়। এখন হচ্ছে আমাদের সমাজে ডিভোর্সি মেয়েরা হচ্ছে অবহেলিত। আমার বাবা মা আমার অবহেলা করে নাই, বাবা মা আগলায় রাখছে। এটা হচ্ছে আমার বাবা মার দোষ। মানে আমার বাবা মারে পর্যন্ত এই জায়গায় ছোট করা হইতাছে। আমার বাবা মা অসুস্থ হয়ে পড়তেছে এই বিষয়টার জন্য। একটা মানুষ জানতো আমার ফ্যামিলি দুর্বল, আমার বাবা মা পায়ে ধরে ধরে বলতো যে সংসারটা করো, তুমি খরচ দিও না, আমি খরচ দিব, তুমি সংসার করো, তোমার নামের উপরে আমার মাইয়ারে রাইখা দাও। কিন্তু এগুলো নিয়ে কথা বললে অনেক কথা আসবে, আমার সময় আসবে। কেউ হয়তো বা কারোর জীবনের কাহিনী কোনো একটা সোশ্যাল ইয়াতে গিয়ে বলছে, প্ল্যাটফর্মে গিয়ে বলছে যে তার সাথে এটা হয়েছে, তো সে বলছে আমার সময় আসবে সামনে, যখন আমি প্রতিষ্ঠিত হব। এখন যদি আমি 5টা কথা বলি কেউ বিশ্বাস করবে না আমার কথা। যখন আমি প্রতিষ্ঠিত হব, যখন আমি একটা পর্যায়ে দাঁড়ায় থাকবো, তখন হচ্ছে কি আমার কথাটা সবাই বিশ্বাস করবে, ওইটা বিশ্বাসযোগ্য মনে হবে সবার, যে না ও যেটা বলছে এটা সত্যি। কিন্তু এখন যদি আমি চিল্লাই গলা ফাটায় কথা বলি, আমার কথা বিশ্বাসযোগ্য না। যে যেটা করবে সেটার ফল উপরে লেখা থাকে, মানে মানুষের কর্মের ফলগুলো আছে না, উপরে লেখা থাকে। তো আমার জন্য এখন সামনে হয়তো ভালো কিছু আছে, আপনারা দেখতে পারবেন। আর মানে সবার কাছে একটাই চাওয়া, মানে দেশের মানুষদের কাছে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি, আমার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয়। আমি আমার বাবা মার অনেক কষ্ট দিচ্ছি। আমার বাবা কিন্তু এই যে আমি এখানে আসি, আমার বাবা কিন্তু আমার সাথে বডিগার্ড হিসেবে আসছে, ক্যামেরার বাইরে আছে বসা, আমার বাবাকে শো করতে চাই না। তো দোয়া করবেন যেন আমি আমার বাবা মাকে ভবিষ্যতে যেন কোনো প্রকার কষ্ট না দেয়। অনেক কষ্ট দিচ্ছি আমি, মেয়ে হয়ে আমার বাবা মারে অনেক কষ্ট দিচ্ছি। আমার বাবা মার জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনো পরিচয় দিত না, কিন্তু তারা পরিচয় দেওয়ার কারণ হচ্ছে এখন যদি আমার বাবা মা আমাকে পরিচয় না দিয়ে বাইরে বের করে দেয়, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ একটা মেয়ে ঘর ছাড়া যদি বাইরে থাকে সে নষ্ট হয়ে যায়। আমার বাবা মা এই চিন্তা করলো যদি আমি নষ্ট হয়ে যাই তাদের ফ্যামিলির মান সম্মান যাইবো, এই জন্য বাবা মার ঘর থেকে বের করে নেই, তাদের ছায়ার নিচে আমার রেখা দিছে। বাবা মা কিন্তু একটা বট গাছ, তারা যতদিন বাইচে থাকবে ততদিন আমার মাথায় ছায়া আছে। আমার বাবা মার একটাই কথা যে আমরা বাইচে থাকতে তুই তোর লাইফটা সেটেল করে লা। আমরা বাইরে থাকতে কারণ স্বামী দিয়েও তো ভরসা নাই। দেখলামই তো সে কতটুকু করলো, নিজের দোষগুলো আমার ঘরে চাপাই দিল, যার দোষে আমি ছিলাম না। আমি সোশ্যাল মিডিয়ার কিছুই বুঝতাম না, আমি ফোন চালাইতাম না, আমি পেজ সম্পর্কে কিছু বুঝি না। হ্যাঁ, এখন হয়তো আমার কাছে পেজ আছে, আমার ফলোয়ার আছে, কিন্তু বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি পেজের কিছুই বুঝি না। একটা মানুষ যদি আমার সাথে হাইসা কথা বলে আমি তারে বিশ্বাস করে ফেলি যে হয় এই মানুষটা হয়তো বা রাইট। আমি এরকম একটা টাইপের মেয়ে। যাই হোক, আমি ওনার বিষয়ে অনেক কথা বলে ফেলছি, এর জন্য সরি। আমি ওনার বিষয় নিয়ে কথা বলতে চাই, উনি ভালো থাকুক। তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম। এখন দেখেন সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে ডিভোর্স আছে। বাংলাদেশে না, প্রায় অনেক কান্ট্রিতেই হচ্ছে সবার ঘরে ঘরে ডিভোর্স। এখন জামানাটাই ভালো না। হ্যাঁ, হয় ঘরের ভিতরে বউ পরকিয়া করে, নাকি হাজবেন্ড পরকিয়া করে, যে কোনো একজন পরকিয়া করতেছে এই যুগের ভিতরে। যুগে এরকম। আমার বাবা মার আমলে তো এরকম পরকিয়া ছিল না। আমার বাবা মার বয়স তো এখন বিয়ের বয়স 27 বছর চলতেছে। আমার বড় বোনের বিয়ের বয়স এখন 6-7 বছর চলতেছে। কই তারা সংসার করতেছে না? আমার সাথে এটা হইলো কেন? হয়তো বা আমার ভাগ্যে ছিল, বা আমার কর্মটা খারাপ ছিল। কর্ম বলতে গেলে আমার বাবা মার কথা শুনি নাই, প্রথম কথা। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো আছে, আমার বাবা মা ভালো আছে। আমার বাবা মা খুব সরল সোজা সাদা মাটা, তারা হচ্ছে ঝগড়া ঝামেলা নাই। যদি বাহিরে কোনো আমরা অন্যায় করি, বাহিরেই শাসন করে ঘরে ঢুকাইবে, এরকম আমার বাবা মা।
তো এখন আমার ভাগ্যটা ছিল আমি বাবা মার কথা না শুনলে এরকমই হয়। আমি বাবা মার কথা শুনি নাই, এটা হচ্ছে আমার কর্মের ফল। আমি বাবা মারে মান্য করি নাই, বাবা মারে বিশ্বাস করি নাই। যদি বিশ্বাস করতাম যে আমার বাবা মারে ভালো জায়গায় দিয়ে দিবে, আমি সেখানে গিয়ে সুখী হবো, তাইলে আমার লাইফে এটা হইতো না। 2টা অ্যাক্সিডেন্ট নিয়ে আমি নিজের ভুলে করছি, আমার বাবা মার দোষ নাই। আমি নিজেই বিয়ে করছি, বাবা মারে পাত্তা দিই নাই, বাবা মার কথা অবাধ্য করে গিয়ে বিয়ে করছি, তাইলে এটা আমার ফল ভোগ করতে হবে না? আমাকে বলতেছে যে ময়লা আবর্জনা নিয়ে আরো কথা কোক, আমার কথা বলতে না করতেছে। তারপরে বলা দরকার আমি নাকি তার লাইফে বেক করতে চাইতেছি। তোর মতো ফসা আলু বুঝোস, তোর মতো ফসা আলুর কাছে আমি মাইয়া কোনোদিনও ব্যাক করুন না, ঠ্যাঙ্গে দৌড়া বয়ে থাকলেও। তুই তো ফসা আলু, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি তোর লাইফে ব্যাক করি, তোরে তো মাইরা অজ্ঞান বানাইছে, আমি অজ্ঞান বানানোর মাইর দিব না, আমি প্যারালাইজ করে লাম মাইর দিয়ে, এমন মাইর দিব তুই কমাই যাবি গা, এমনি উপরের দিকে তাকায়া, বুঝছস? ওই আগের শর্মিলা নাই, একবারে কমায় পাঠাই দিব। যদি তোর মা এন্ট্রি নাই ওই জায়গায়, তোর মা ওষুধে মাইর খাইব। তো একটা কথা বলে দিই আপা লুচ্চা লম্পট ভালো হয় না। যে নারী কেলেঙ্কারি করে অভ্যাস, 12 ঘাটের পানি খায় অভ্যাস, ওর প্রতিদিন মায়ের উপরে রাখতে হয়। তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সকালে 1 ধাপ মাইর দিবেন, বিকালে 1 ধাপ মাইর দিবেন, ওর কপালে খালি মায়ের। পরে হচ্ছে আমাকে থ্রেড দেয়, আমার নাকি ধ্বংস করে দিবে। তার নিজের বই বললো যে আমাকে নাকি ধ্বংস করে দিবে, সেই নাকি আমার পিছনে পড়ে আছে। আমি কিন্তু তার পিছনে পড়ে নাই, আমি আমার লাইফের দিকে আমি আগাইতেছি, আমার ফোকাস হচ্ছে আমার ভবিষ্যতের দিকে। এই বেয়াদবের বাচ্চায়, মানে বেয়াদবের বাচ্চাগুলোর বাপ মায়ের না, বাপের গালি দেওয়া পড়বো। সরি, আমি ওর বাবার গালি দিতে চাই না, উনি অনেক ভালো মানুষ। সম্মানিত দর্শক, আলম হাসান এবং শর্মিলার কথাগুলা শুনেছেন। তাদের কথাগুলা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে? এখানে কে অপরাধী, আলম নাকি শর্মিলা নাকি মুক্তা? সম্মানিত দর্শক, আপনারা কিন্তু এর আগে থেকেই দেখে আসতেছেন আলম হাসানের ঘরে কোনো মেয়ে টিকতেছে না, কিন্তু আলম হাসান সব সময় একটা কথাই বলে, সে খুব ভালো, কিন্তু তার ঘরে যারা আসে তারা নাকি এইরকমই। সম্মানিত দর্শক, এখানে প্রকৃত অপরাধ কার সেটা আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।